স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। দেশের মাটি ছেড়ে উন্নত জীবনের আশায় পাড়ি জমিয়েছিলেন লিবিয়ায়, কিন্তু বিধিবাম দালালের প্রলোভনে পড়ে কেউ পড়েন বিপদে, আবার কেউ বা পড়েন মাফিয়া চক্রের ফাঁদে। এমনই বিপদগ্রস্ত 151 বাংলাদেশিকে উদ্ধার করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহায়তায় দেশে ফেরত পাঠালো লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস। বেনগাজিতে ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিচ্ছেন লিবিয়া ফেরত মোশাররফ হোসেন। 2019 সালে ভাগ্য বদলের আশায় গিয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায়। লক্ষ্য ছিল ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছার, কিন্তু ভাগ্য বিড়ম্বনায় পড়ে যান মাফিয়া চক্রের হাতে। 15 দিন যাবৎ আমাদের এই অত্যাচার করছে এইভাবে। এই ঘটনা গত বছর শুরু ঘটনা আর কি। আপনার আমাদের অত্যাচার করে বিভিন্নভাবে অত্যাচার করে। সিগারেট, এগুলা কিন্তু দেখছেন সিগারেটের দাগ, হ্যাঁ। তারপরে আপনাদের এই ত্রিপলি নামে একটা জায়গা আছে লিবিয়ার রাজধানী, ওখানে আমাদের বিক্রি করে দেয়। শুধু মোশাররফ হোসেনই নয়, লিবিয়ায় গিয়ে হতাশ হয়ে ফিরেছেন এমন আরও অনেকেই। কেউ দীর্ঘদিন কাজ করলেও পাননি পারিশ্রমিক, হয়েছেন নানাভাবে নির্যাতনের শিকার। ওই ক্যাম্পে আটকানোর পর আমরা পয়সা আদায় করছে, তারপরে বাইরে ছাড়ছে। কাজ দেওয়ার কথা ছিল, কাজ দেয় নাই। দালালের সমস্যা, মাফিয়ার সমস্যা, লিবিয়া কাজ কামের নাই, বেশি চাহিদা নাই কাজ কামের। না কাজ করলি বার দেখা যায় 1 মাসে কাজ, 2 মাস কাজ করলি 1 মাসে টাকা দিয়েছে, টাকা দেয় নাই, মারছে। ঠিক আছে, টাকার কথা চাইলি পারে, এই হলো পরিস্থিতি, খুবই ভয়াবহ পরিস্থিতি। লিবিয়ার বেনগাজি শহরের গানফুদা ডিটেনশন সেন্টারে আটক সহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বিপদগ্রস্ত এমন 151 অভিবাসীকে উদ্ধারের উদ্যোগ নেয় ত্রিপলিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার। মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়। লিবিয়া ফেরত প্রত্যেকেই কোনো না কোনোভাবেই পড়েছেন দালালের খপ্পরে। বড় অঙ্কের বেতনের কথা বলে সেখানে পাঠানো হলেও বাস্তব চিত্র ছিল পুরোটাই ভিন্ন। আমি গেছি তো মনে করেন যে দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে দুবাই থেকে মিশর থেকে লিবিয়া ছিলাম। নিব কাগজপাতি ভালোভাবেই নিব, এটা ঢোকে আবার অন্য মুদ্রা ঘুরাই নিছে চুরাই ভাবে। বলছিল 40-50 বেতন পড়বে, তো আমরা তো ওইগুলো বিশ্বাস করে গেছি। আমরা তো কর্ম করি খাওয়ালো, তারপরে ওইখানে যাওয়ার পরে আপনার এগুলো কিছুই পাই নাই। এত ঝক্কি ঝামেলা পোহানোর পর অবশেষে নিজ দেশে ফিরে সবার মুখেই ছিল প্রশান্তির ছাপ। সবার অনুরোধ, দালাল ধরে নয়, প্রবাসে পাড়ে দিন জেনে বুঝে। সবাইকে বলবো যেন কেউ এই পথে কেউ যেন না যায় লিবিয়াতে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কানাডার মন্ট্রিয়ালে অনুষ্ঠিত হয়েছে 37তম ফোবানা সম্মেলন। উত্তর আমেরিকার বাংলাদেশি সংগঠনগুলোর অংশগ্রহণের প্রতি বছরের ন্যায় হয় এ আয়োজন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়ালের উদ্যোগে এ আয়োজন চলে 3 দিন। এতে ব্যবসায়িক, শিক্ষা ও কানাডায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের সদস্যদের সেমিনার আয়োজন দিয়ে শুরু হওয়া ফোবানা চলে 3 দিন। লাভালা শেরাটনে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধন করেন কানাডা নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খলিলুর রহমান। এই সময় উপস্থিত ছিলেন সেখানকার স্থানীয় সংসদ সদস্য। এছাড়াও অংশ নেন প্রায় 2 শতাধিক প্রবাসী বাংলাদেশি। আয়োজনের সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে যাওয়া জনপ্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন, তপন চৌধুরী, মমতাজ ও মুজা। এছাড়াও মন্ট্রিয়ল এবং নিউ ইয়র্কের স্থানীয় শিল্পীরা নাচ, গান, ফ্যাশন শো পরিবেশন করেন। ফোবানা সম্মেলন সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান শামীমুল হাসান, দেওয়ান মনিরুজ্জামান, হাফিজুর রহমান, অভিজিৎ দে ও শাকিল আহমেদ পিয়াস। আমাদের যে এক্সপেকটেশন ছিল ওটা ছাড়িয়ে অনেক অনেক আমরা যে ভালোবাসা দর্শকদের মাঝে পেয়েছি, তার জন্য মন্ট্রিয়ালবাসীকে, ইভেন নর্থ আমেরিকার সকল বাংলা ভাষা হচ্ছে আমার শুভেচ্ছা। আমরা চেষ্টা করেছি নতুন প্রজন্মের ব্যবসায়ী যারা রয়েছেন, নতুন প্রজন্মের শিল্পী, সাহিত্যিক এবং আর্টিস্ট যারা রয়েছেন এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা রয়েছেন সবাইকে ইনভলভ করার জন্য এবং তাদের সবাইকে স্বীকৃতি দেওয়ার জন্য। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামের বিদায় উপলক্ষে বাংলাদেশ স্কুল বাহরাইনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার স্থানীয় সময় বিকেল 4টায় বাংলাদেশ স্কুল প্রাঙ্গণে হয় এই আয়োজন। এদিন স্কুলের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মঈজ চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষিকা শিরিন আক্তার মলির সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এতে প্রধান অতিথি ছিলেন দূতালয়ের প্রধান AKM মহিউদ্দিন কায়েস। গেস্ট অব অনার ছিলেন শ্রম সচিব মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন, ইঞ্জিনিয়ার জয়নুল আবেদিন, ফুয়াদ তাহের, শান্তনু সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে বিদায়ী রাষ্ট্রদূতকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এদিন বাংলাদেশ স্কুল বাহরাইন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত।
আমরা স্কুল প্রকল্প ইতিমধ্যে অনেক দূর এগিয়েছি। প্রকল্প ডিজাইন শেষ হয়েছে, ট্রাফিক স্টাডি শেষ হয়েছে এবং বড় সংবাদ হচ্ছে আমরা বাহরাইন সরকারের পক্ষ থেকে বিল্ডিং পারমিট পেয়েছি এবং আমি আশাবাদী অচিরেই বাংলাদেশ স্কুল কনস্ট্রাকশনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে 40 কোটি টাকা অনুদান স্যাংশন দিয়েছেন। জাতীয় শোক দিবস ও 21 আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। আল আইন আওয়ামী লীগের উদ্যোগে হয় এই আয়োজন। এদিন বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ নিয়ে আলোচনা করেন নেতাকর্মীরা। একই সাথে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে নির্বাচিত করার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে 15 ও 21 আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। আয়োজনে সভাপতিত্ব করেন আল আইন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মুহিব। এছাড়া আরও উপস্থিত ছিলেন শাহিন আহমেদ তালুকদার, আব্দুল হামিদ, মোহাম্মদ ইলিয়াস, বাবুল খান, জীবন কিবরিয়া হারুন, ইঞ্জিনিয়ার রহমত আলী সহ আরও অনেকে। স্পেনের বার্সেলোনায় কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃপক্ষ দাতা সদস্যদের নিয়ে মতবিনিময় এবং নৈশভোজের আয়োজন করে। এদিন মসজিদ শুরু থেকে এখন পর্যন্ত মোট 4 বছরের আয় এবং ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ শামসুল ইসলাম। এ লক্ষ্যে মসজিদে প্রাপ্ত বকেয়া পরিশোধে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামিক স্কলার মোসলেউদ্দিন ফারাদি, জসিমউদ্দিন, বেলাল আহমেদ ফারুক, শাহিদ আহমেদ, ওয়াহিদুর রহমান, শিপলু সহ আরও অনেকে। র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ অনুরোধ জানালেও সংস্কার ও জবাবদিহিতাকে প্রাধান্য দিয়ে প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্র নবম বার্ষিক নিরাপত্তা সংলাপে এসব বিষয়ের পাশাপাশি আলোচনা হয়েছে নির্বাচন ও মানবাধিকার ইস্যুতেও। তবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র অন্য কোনো দেশের আধিপত্য দেখতে চায় না, এমন আলোচনাও হয়েছে নিরাপত্তা সংলাপে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা বৃদ্ধি, নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত, সামরিক সহযোগিতা, শান্তি রক্ষা, নিরাপত্তা সহায়তা এবং সন্ত্রাসবাদ বন্ধের মতো বিষয়গুলো নিয়ে ঢাকায় নবমবারের মতো অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিরাপত্তা সংলাপ। ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির রাজনৈতিক সামরিক বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মীরা রেজনিক। 5.5 ঘন্টার বৈঠকের পর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রধান। আলোচনায় উঠে আসে বাংলাদেশের নির্বাচন ও মানবাধিকার ইস্যু। মানবাধিকার ইস্যু নিয়ে আলাপ হয়েছে, বিকজ ওই যে ওভারঅল সিকিউরিটির মধ্যে যদি আমরা হিউম্যান সিকিউরিটিকে ইনভলভ করি তাহলে তো মানবাধিকার এসেই যায়। তো সে ব্যাপারে আমাদের যে সমস্ত অব্লিগেশনস আছে সেগুলো আমরা যে ফুলফিল করছি আন্তর্জাতিকভাবে বা আমাদের জাতীয়ভাবে, সেটাও আমরা পুনর্ব্যক্ত করেছি। নির্বাচনের ব্যাপারে জানতে চেয়েছে বা আগ্রহ প্রকাশ করেছে। আমরা বলেছি যে আমরা ফ্রি এবং ফেয়ার ইলেকশন আমরা করতে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও অনেকবার বলেছে, বিদেশিদের কাছেও বলেছেন। তো সেটা এখন ইলেকশন কমিশন বাকি কাজগুলো এখন করছে। র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ করা হয় আলোচনায়। তবে যুক্তরাষ্ট্র এক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া মানার পরামর্শ দেয়। পররাষ্ট্র সচিব জানান, ঢাকার উদ্যোগ পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। ওদের যে অফিসিয়াল সিস্টেম সেটা তো করতেই হবে। আর আমরা এমনি অফিসিয়ালি বলেছি যে আমরা সজাগ আছি এবং আমাদের এখানে ইম্পিউনিটির কোনো সুযোগ নাই। এছাড়া আর স্পেসিফিক কিছু বলেছে ওরা ওদের যে সবসময়ের যে ব্যাখ্যা সেটাই বলে যে অ্যাকাউন্টেবিলিটি এবং রিফর্ম এই দুটার ব্যাপারে তারা মনোযোগ দিচ্ছে আর কি, এবং তারা ফলো করছে আর কি, যে আমাদের ওই জায়গাতে আমরা মানে ডিউ প্রসেসটা আমরা ফলো করছি কিনা ওইটাই তারা মোর ইন্টারেস্টেড দেন ইন্ডিভিজুয়াল কেসেস। ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি বজায় রাখা, সামরিক সহায়তা বৃদ্ধি ও রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে। তবে বাইডেন প্রশাসনের বিশেষ বার্তা ছিল ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে। আমাদের এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে যাতে ফ্রি নেভিগেশন হয় বা এখানে যে ইকোনমিক যে সমস্ত পটেনশিয়াল আছে সেগুলো যাতে পুরোপুরি ইউটিলাইজ করা হয়, সেগুলোর ব্যাপারে তারাও একমত আছে। তো সুতরাং তারাও চায় না যে কোনো একটি পার্টিকুলার দেশ এখানে আধিপত্য বিস্তার করুক বা এখানে ফ্রি নেভিগেশনে কোনো বাধা হয়ে দাঁড়াক। রোহিঙ্গা ইস্যুতে আমাদের লেটেস্ট অবস্থান সেটা তাদেরকে তুলে ধরেছে যে আমরা এটার মানে সমাধান চাই। 8 সেপ্টেম্বর দিল্লিতে শেখ হাসিনা নরেন্দ্র মোদী বৈঠক হবে বলেও নিশ্চিত করেছেন মাসুদ বিন মোমেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। পর্তুগালে যাত্রা করেছে লিটন বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠন। রোববার
ওডি ফেলাসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে হয় উদ্বোধনী অনুষ্ঠানে কমিটির প্রায় শতাধিক বাংলাদেশি অংশগ্রহণ করেন। নিজ কমিউনিটির বাসিন্দাদের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। উদ্বোধনী অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, গান, নাচ, কুশল বিনিময়, কেক কাটা ও নৈশভোজের আয়োজন। সংগঠনের সভাপতি জিয়াউল হক, সহসভাপতি মিয়া কামাল হোসেন, সায়েম সরকার ও সাধারণ সম্পাদক রাজীব হোসেন তত্ত্বাবধানে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানভীর হোসেন, সাব্বির আহমেদ, সাচ্চু আহমেদ, তমাল, এনাম, ফকফুল, তুর্য ও শান সহ আরও অনেকে। যে সমস্ত প্রবাসী বাংলাদেশি আছি আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। আমাদের পরিবেশগত এবং কালচারগত অনেক কিছু আমরা এখানে তুলে ধরতে পারি না, সেগুলো আমাদের তুলে ধরা। অনেকেই নিজেরা নিজেদের মধ্যে পরিচিত না, আজকে সেটা আমরা হতে পারলাম এবং আগামীতে আরো আমাদের মধ্যে বন্ধন সৃষ্টি হবে। এর মূল লক্ষ্য ভাইয়া যেটা বলেছে যে আসলে আমাদের বাঙালিদের ভিতরে ইন্টিমেসিটা ক্রিয়েট করা, এবং আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানের পরে আমরা যথেষ্ট ইন্টিমেসি ক্রিয়েট করার মতো সফলতা অর্জন করেছি। উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলের অস্বাভাবিক দাম নিয়ে শঙ্কিত দেশীয় এয়ারলাইন্সগুলো। টিকিটের দাম বাড়িয়ে তোলা হচ্ছে অতিরিক্ত খরচ, ফলে জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়ছে যাত্রীদের উপর। এতে অভ্যন্তরীণ রুটে যাত্রী হারাচ্ছে এয়ারলাইন্সগুলো। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। বিশ্ববাজারের চেয়ে দেশে বরাবরই বেশি দামে জেট ফুয়েল কিনতে হয় স্থানীয় এয়ারলাইন্সগুলোকে। এছাড়া ভ্যাট প্রদানের ক্ষেত্রেও রয়েছে বৈষম্যের অভিযোগ। যুদ্ধের নাম করে আমাদের এখানে কিন্তু জ্বালানি তেলের দাম খুব বেশি বাড়ানো হয়েছিল এবং আমাদের জোরালের দাবির মুখে কিছুদিনের জন্য কমানো হয়েছিল, সেটা কিন্তু আবার বাড়িয়ে ফেলা হয়েছে, যদিও বিশ্ববাজারে কিন্তু আর দাম বাড়েনি। বেশিরভাগ দেশেই এই ভ্যাট এবং ট্যাক্স নাই জ্বালানি তেলের উপর, যেখানে আসেও সেটা খুবই নমিনাল, কিন্তু আমাদের এখানে দুইটা জিনিসই খুবই বেশি। আমরা বলবো যে ইন্টারন্যাশনাল যে মার্কেট, যে জেট ফুয়েল প্রাইস আছে তার ইকুইভ্যালেন্ট যদি ডোমেস্টিকে রাখা হয়, তাহলে আমি বলবো যে বর্তমান যে প্যাসেঞ্জার গ্রোথ আছে এইটার থেকে আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং বাংলাদেশে আকাশপথটা আরও বেশি সুরক্ষিত হওয়ার একটা সুযোগ রয়ে গেছে। ফ্লাইট পরিচালনায় 50 থেকে 55% খরচই হয় জ্বালানি খাতে। গত 27 মাসে জেট ফুয়েলের দাম বেড়েছে 18 দফা, চলতি বছরই বাড়ানো হয়েছে 8 বার। টাকা অ্যাডভান্স দিয়ে তারপরে তেল দিতে হয়। তো এই যে এখনও বিশ্ববাজারের দামের সাথে যে তফাৎ, দ্বিতীয়ত ডোমেস্টিক ফ্লাইট ইন্টারন্যাশনাল ফ্লাইটের যে বিরাট অসামঞ্জস্য, আর তৃতীয়ত প্রাইভেট অপারেটর এবং সরকারি এয়ারলাইনের মধ্যে যে এই ডিসপ্যারিটি, যেটা বিদেশি এয়ারলাইনের ক্ষেত্রে যে হারে তেলের দাম বিক্রি করা হয়, ফুয়েল বিক্রি হচ্ছে, সেই তুলনায় তার থেকে লোকাল এয়ারলাইনগুলোকে বেশি দিতে হচ্ছে এবং তাদেরকে ভ্যাট দিতে হচ্ছে। যদি বিদেশি এয়ারলাইনকে যদি ভ্যাট দিতে না হয়, সেক্ষেত্রে দেশি এয়ারলাইনগুলো কেন দিবে? সো এই ফুয়েল প্রাইস যতক্ষণ পর্যন্ত না সহনীয় পর্যায়ে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের দেশীয় এয়ারলাইনগুলো টিকে থাকা মুশকিল হবে। দেশের বেসরকারি এয়ারলাইন্সগুলো বলছে 2 বছরে পরিচালনা খরচ বেড়েছে দ্বিগুণ, আর এই বাড়তি খরচ তুলতে যাত্রীদের উপর চাপ বাড়ছে। কেউ কেউ 3 গুণ পর্যন্ত বাড়িয়েছে টিকিটের দাম। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।